মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। কতটা নির্লজ্জ, কতটা মিথ্যাবাদী হলে এই কথাগুলো বলে। তাদের যে সমন্বয়ক, ওরা খুঁজে দেখা যাবে না যে ওর কোনো একটা মিছিলের সামনে পাওয়া গেছে, কখনো ওকে একটা কোনো গুলি দেখা গেছে, কখনো খুঁজে পাওয়া যাবে না। প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে ওরা তখন আন্দোলন যায় না, ও তো অনেক কিছু মুরগির সাথে তুলনা করে। আমি মনে করি আসলে এই যে জুলাই আন্দোলনে সব থেকে বড় দিক যে এই আন্দোলনের কেন্দ্র থাকে সেটা যাত্রাবাড়ি। 18 জুলাই কথা মনে পড়লে এখনো মনে হয় যে একটা নাইটমেয়ার চলছে আমার মাথার মধ্যে। ওদিন এত একটা বাজে কথা, চারদিক থেকে তো গোলাগুলি আওয়াজ, কখনো এরকম ফেস করি নাই আমি। আসলে কখনো মারামারি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, মিছিল, মিটিং কখনো যাই নাই। ওদিন চলে আসছে যে নিজের বিবেকের তাড়না চলে আসছে, যে কেউ ডাক দিছে আন্দোলনে, কোনো সমন্বয়ক ডাক দিছে বা কে ডাক দিছে ওদিকে আসলে খেয়াল করি নাই। যখন সোশ্যাল মিডিয়া যখন দেখতেছে যে আমার ভাইরা গুলি খাইতেছে, ভাইদের নির্বিচারে মারতেছে, তখন আর বাসায় বসে কোনো ওয়ে ছিল না। তো এরপর থেকে আমি এখানে আন্দোলনে আসার ওদিন অভিজ্ঞতা, ফার্স্টের দিন অভিজ্ঞতা বাজে ছিল। 18 জুলাই এটা বলার মতন, যারা এখানে আন্দোলন করে তারা জানে আসলে পুলিশের কি অত্যাচার ছিল এখানে। পুলিশ থেকে ছাত্রলীগ, যুবলীগ যা করছে, চারদিক থেকে গুলি। তো আমি নিজে ওদিন গুলিবিদ্ধ হই। এই দেশে যখনই একটা আন্দোলন মুখর পরিস্থিতি হয়, কখনো দাবি আদায় করতে যায়, তখন এই যে সরকার ছিল, হাসিনা সরকার, ওরা কি করতো যে শিক্ষার্থীরা দমে রাখার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সকালের জন্য বন্ধ, দুদিন 4 দিন হরতাল দিত। মানে তাদের যে পুলিশ বাহিনী ছিল তাদেরকে একটা গার্ড দেওয়া যে এখানে কোনো কিছু হবে না, শেষ। 10 দিন বা 5 দিন পর এটা হইতে নর্মাল হয়ে যেত, তখন আর আন্দোলনটা হইতো না। কিন্তু এইবার যে আন্দোলনটা হয়েছে, যে দেখলাম যে নির্বিচারে আমাদের দাবি যৌক্তিক, আমরা এখানে কিছু করতেছি না, আমরা তার দাবি নিয়ে গেছি, কিন্তু তারা কি করলো, আমাদের দাবি যে নিলাম তার পুরস্কারটা কি দিল, গুলি কইরা। যখন নেটওয়ার্কটা বন্ধ করে দেয় আসলে, তো আমরা খুব ভেঙে পড়ছিলাম যে আসলে কি আন্দোলন এখানেই শেষ। বাংলাদেশের টিভি চ্যানেল দেখে খুব আশ্চর্য লাগে, তারা বাংলাদেশের একটা মেরুদণ্ড, একটা সাংবাদিকতা, জার্নালিজম, বাট ওই জার্নালিজমটা তারা একটা সরকারের কাছে বিক্রি করে দিচ্ছে। তারা বলে যে রাস্তাঘাটে আন্দোলন হয়, এখানে যে কারা জামাত, শিবির, সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা এখানে হামলা করতেছে পুলিশের বিরুদ্ধে, আমাদের কোনো দোষ নেই। এগুলো দেখার পর কি বলবো, এটা বলার নাই কিছু। তারপর কারফিউর মধ্যে তারা হেলিকপ্টার দিয়ে ছাদে উঠতে পারতাম না, হেলিকপ্টার দিয়ে গুলি করে। আবার তারা সবাই শুনেছি হাসিনা বলে যে আমরা তো আসলে গুলি করি নাই, আমরা আসলে পানি দিতেছিলাম। মানে কতটা নির্লজ্জ, কতটা মিথ্যাবাদী হইলে এই কথাগুলো বলে। মাঝে মাঝে চিন্তা করি যে ওই মহিলার কি মরার ভয় নাই, ওনাকে জবাব দিতে করতে পারে আল্লাহর কাছে, যে এরকম মিথ্যা কথা বলে। তখন তো আসলে নেটওয়ার্ক ছিল না, কি করবো তখন আমাদের ফোনে যারা সাথে কন্ট্যাক্ট করা যায়, যে দোস্ত কি করা যায়, তোর 5 জন বন্ধু আছে, আমার 5 জন বন্ধু আছে, তোর কই দেখা করা যায়, তোদের এখানে পরিস্থিতি কি, তোদের এখানে আসলে কি আন্দোলন করতে পারবো কিনা। তা আমাদের মধ্যে ভিতরে যে মোবাইলের যে নেটওয়ার্কটা এটা ছিল। আমি মনে করি আসলে এই যে জুলাই আন্দোলনে সব থেকে বড় দিক যে এই আন্দোলনের কেন্দ্র থাকে সেটা যাত্রাবাড়ি। আমি যা দেখছি অন্যান্য জায়গায় আন্দোলন থেমে আন্দোলন হয়েছে কিছু কিছু জায়গায়, তো যাত্রাবাড়ি সেই যে জুলাইয়ের 15 তারিখ থেকে তারা রাস্তা অবস্থান করতেছে, এবং তারা 5 আগস্ট পর্যন্ত রাস্তায় ছিল। এবং তাদের মধ্যে আমি দেখলাম যে তাদের মধ্যে কখনো এইটা নাই যে আমার আসলে ভালো লাগতেছে না, বসি রেস্ট নেই। তাদের আলাদাদের ভিতরে এত শক্তি কই দিয়েছে জানি না। ওখানে মাদ্রাসা ছাত্র ছিল, স্কুল ছাত্র ছিল, আশেপাশে রিক্সাওয়ালা ছিল, সিএনজিওয়ালা ছিল, সবাই আমাদের সাথেই ছিল। এবং ওইখানে পুলিশরা ছিল প্রচুর নাই, তাদের ভিতরে কোনো দয়া ছিল না, তারা যেখান থেকে পারছে সেখান থেকে গুলি করছে। এবং যাত্রাবাড়ির আন্দোলন যে করছে ওইখান থেকে তার ভয়াবহ অভিজ্ঞতা, সে বলতে পারবে না, তার বলার মতো কোনো ওয়ে নাই। ছাদ থেকে গুলি, চাকার কোনো বিল্ডিং এর জানালা থেকে গুলি, কই থেকে গুলি আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না। যে আমার পাশে বন্ধু হাঁটে যেতেছে, ও গুলি খেয়ে মারা গেছে, কিন্তু কই থেকে গুলিটা আসলো আমরা তা দেখতে পারতেছি না। যেহেতু আমি ছাত্র, আমার ইউনিভার্সিটির সামনে দেখতেছি যে এত বড়ভাবে এখানে প্রোগ্রাম হচ্ছে, আমাদের এখানে কর্মসূচি দেওয়া হচ্ছে, বাট এখানে পুলিশ খুব অনেক আচরণ করতেছে। চিন্তা করলাম যে আমি এখানে আমার ভাইরা আবার এখানে আন্দোলন করতেছে, আবার গুলি খেয়ে আমার ভাইরা, না আমিও তাহলে যাই। আমিও যদি যাই, একজন মানুষের আমি আসলাম, এড হইলাম, তো মিছিলটা বড় হবে, আমাদের কর্মসূচিটা আরো পরিপূর্ণ হবে, আমরা করতে পারবো। এই চিন্তা করে যে ঘরে বসে থাকা যায় না। আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট 18 জুলাই। প্রথমে তো পাবলিক ইউনিভার্সিটি শুরু করে, তখন তো হল বন্ধ করে, হল থেকে বের করে দেওয়া হয়। তখন অনেকে ভাবছিল যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে ওরা তখন আন্দোলন যায় না, ও তো অনেক কিছু মুরগির সাথে তুলনা করে, রাইট? তো ওরা কোনো আন্দোলন যায় না, হবে না। বাট 18 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যেভাবে স্টুডেন্টের মধ্যে ফুটে উঠছে, এটা কখনো চিন্তা করে না যে এখানে স্টুডেন্ট এখানে এই কাজ করতে পারে, তারা নিজের জীবন আত্মত্যাগ করতে পারে, এটা কোনো চিন্তা করে নাই। তো হাসিনা ভাবছে যে হল বন্ধ করে দিচ্ছে, পাবলিকের সকল কার্যক্রম বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হয়তো কিছু হবে না, 5 দিন পরে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। বাট এখানে প্রাইভেট স্টুডেন্টরা যে কাজটা করছে, তাদের যে আত্মত্যাগ দেখাইছে, এটা আসলে বলার মতো ইনসেন একটা বিষয়। তো ওই দিন থেকেই সরকার বুঝে গেছে যে না, এখনই আমার চেয়ারটা নড়ে গেছে।
একজন স্টুডেন্ট মানুষ, এই চাঁদাবাজি ধান্দাবাজি দুর্নীতি এগুলো সে তার ওই সমন্বয়ক ট্যাগ লাগাইয়া এগুলো, কিন্তু এই যে যারা সমন্বয়ক তাদের যে সমন্বয়ক ওরা খুঁজে দেখা যাবে না যে ওরা কোনো একটা মিছিলের সামনে পাওয়া গেছে কখনো, ওকে একটা কোনো গুলি দাগ আছে কখনো খুঁজে পাওয়া যাবে না। ওই নিজে হ্যাডাম দেখাইয়া হয়তো দু চারটা মিছিল দিচ্ছে, দু চারটা বক্তৃতা দিচ্ছে, ওর উপর ডিপেন্ড করে ও নিজেকে সমন্বয়ক নেতা বানাইছে। আসলে আমি গুলি খাইছি কিন্তু আমি খুব যখন ভাবে আহত হয় না যে আমার একটা হাত নাই বা একটা পা নাই, বাট আমি গুলি খাইছি মনে হচ্ছে যে হ্যাঁ কিছু সময় জন্য আমার খুব মানে বাজে একটা অবস্থা ছিল, যখন মনে হচ্ছে আমুকে আমি ডান যে আমি দাঁড়াইতে পারবো, আমি হাঁটতে পারবো, তখন আমি আর বসে থাকি না যে আমার এখানে আন্দোলন যাইতে হবে, আমার এখানে যে আমার দাবি আদায় করতে হবে, আমার ভাইদের পাশে দাঁড়াতে হবে, আমার বন্ধুর সাথে দাঁড়াতে হবে, এই অত্যাচার থেকে আমাদের বাঁচতে হবে। এই চিন্তা ভাবনা করে আসলে আমি আর বসে থাকতে পারি নাই। আর ইন্সপিরেশন যখন দেখলাম যে চারপাশে মানুষজন আমাদের যেভাবে হেল্প করতেছে, এই যে 70 বছর একজন মুরব্বী, উনি আমাকে একটা পাথর দিয়ে বলে যে বাবা তুমি এটা নেও, তুমি মারো। একজন ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে 10 টাকার ঝালমুড়ি 9 টাকা কিনতে গেলে সে ঝালমুড়িটা দেয় না। ওই ঝালমুড়িওয়ালা আমাদেরকে বলে বাবা তুমি ঝালমুড়ি কত টাকা লাগবে না, তোমার কাছে আন্দোলনটা করো। এর থেকে বড় ইন্সপিরেশন কিছু হইতে পারে না আমার কাছে।